প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো এবং করোনামুক্ত আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পঞ্চম অধ্যায় বাংলাদেশের সমাজ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা একটু বুঝতে পারো কিনা যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। একজন আদিম মানুষ বিভিন্ন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তারা একসাথে দলবদ্ধভাবে বসবাস করতো এবং আধুনিক কিছু যন্ত্রপাতি যা আমাদের বর্তমান জীবনের জন্য অপরিহার্য হয়ে গেছে। দেখো এবার আমরা আস্তে আস্তে বন্য জীবন থেকে কিভাবে আধুনিক জীবনে পদার্পণ করেছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কী নিয়ে আলোচনা করব। আমরা একটা সুন্দর পৃথিবীতে বসবাস করি, তোমরা এটা খুব জানো সবাই। পৃথিবী জুড়ে রয়েছে বিভিন্ন মানুষ ছাড়াও রয়েছে গাছপালা, পশু পাখি, আরও বিভিন্ন সামুদ্রিক প্রাণী। এই সব কিছুর মধ্যে কিন্তু মানুষ তার বুদ্ধি দিয়ে শ্রেষ্ঠ স্থানটি দখল করে রেখেছে। আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগকালেও এত বুদ্ধি থাকা সত্ত্বেও জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে কিন্তু মানুষ খুব অসহায় ছিল। তখন অস্তিত্ব রক্ষার জন্য এবং জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে বিভিন্নভাবে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। আর পরস্পরের মধ্যে এই সম্পর্ক তৈরি করতে গিয়েই সমাজ গড়ে তুলেছে। বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে হলে আমাদেরকে সমাজ কী, সমাজের ধারাগুলো কি, এই সম্পর্কে জানতে হবে। আজ আমরা আমাদের অধ্যায় এটি নিয়ে আলোচনা করব এবং অধ্যায় শেষে তোমরা যেই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবে সেগুলো হলো সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারবে, সমাজ জীবনের বিভিন্ন স্তরগুলো তোমরা বর্ণনা করতে পারবে, বাংলাদেশের সমাজের প্রকৃতি বর্ণনা করতে পারবে। তাহলে চলো আজকে আমরা এগুলো নিয়ে কিছুটা আলোচনা করি। প্রথমে আমরা দেখি সমাজ কি। আচ্ছা, একটি সমাজের সংজ্ঞাটা কি? সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সমবেতভাবে বাস করে। তোমরা সংজ্ঞাটা খেয়াল করলে দেখতে পারবে এই সমাজের দুটি বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে তাদের পরস্পর সংঘবদ্ধভাবে বসবাস করে এবং সেই বসবাস করার পিছনে একটি বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজন কাজ করে থাকে। মানুষ কিন্তু কখনোই একা থাকতে পারতো না, সেই আদিম যুগ থেকেই বলো, যখনই মানুষ কখনো একা থাকতে পারেও না। মানুষ তো সবসময় শান্তিতেও ও নিরাপদে বসবাস করতে চায় এবং একসঙ্গে মিলেমিশে থাকার ফলে তাদের মধ্যে এক ধরনের আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সাহায্য সহযোগিতা, সহানুভূতি, পারস্পরিক নির্ভরতার সম্পর্ক। আর এর সব সম্পর্কগুলি হচ্ছে সামাজিক সম্পর্ক। একতাবদ্ধ মানব গোষ্ঠীকেই বলা হয়ে থাকে সমাজ। শুধু মানুষের মধ্যেই দেখবে না যে একসাথে বসবাস করে, বিভিন্ন প্রাণীর মধ্যেও তোমরা দেখবে যে তারা একসাথে বসবাস করছে। এর মধ্যে রয়েছে পিপিলিকা, তারপরে দেখো তোমরা ছবিতে খেয়াল করো মৌমাছি, তারপরে হাতি, এছাড়াও রয়েছে কাক। এই প্রাণীগুলো যারা অ্যাক্টিভ, তাদের দলের কেউ যদি বিপদে পড়ে তখন সবগুলো তারা সাহায্য করবার জন্য এগিয়ে আসে। শুধু তাই নয়, তারা একসাথে সবসময় চলাফেরা, যে কোনো খাদ্য সংগ্রহ সব কিছু তারা একসাথে করে থাকে। এবং ছবির মাধ্যমে তোমরা সেটাই দেখতে পাচ্ছ যে দেখো একটি মৌমাছি, তার চাকে কতগুলো মৌমাছি বসবাস করে। একটা মৌচা একটা মৌচাকে হাজার হাজার মৌমাছি একসাথে বসবাস করে। তাদের মধ্যে কিন্তু অনেক সংবদ্ধতার এই জিনিসটা রয়েছে। দেখেছো, খেয়াল করেছো? আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। এই পরিবারের মধ্যে আবার দেখবে আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই রয়েছে। এই সবার মধ্যে এক ধরনের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়েই আমাদের পরিবারটা গড়ে উঠেছে। এই পরিবারটাকেই বলা হয়ে থাকে সমাজের গড়ে ওঠার প্রথম ধাপ। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিন্তু কিছু ছিল না। যখন সমাজটা গঠন করতো তখন কিছু সংগঠন ছিল, তখন সবাই একসাথে বসবাস করতো খাবার সংগ্রহ করবার জন্য এবং বিভিন্ন হিংস্র প্রাণী থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য, অর্থাৎ বিভিন্ন প্রয়োজনের অনুভবে তারা একসাথে বসবাস করতো। কিন্তু তাদের মধ্যে কিন্তু তখন পর্যন্ত কোনো সমাজ গড়ে ওঠেনি।
তাদের পরে আস্তে আস্তে তাদের মধ্যে সমাজ থেকে তাদের মধ্যে পরিবারটা গড়ে উঠেছে। পরিবার থেকে বিভিন্ন গোত্র, সম্প্রদায়, জাতিগোষ্ঠী এগুলো গড়ে ওঠে এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তাহলে তোমরা এখন বুঝতে পারছো যে সমাজের মধ্যে দুইটা বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে যে সমাজ তাকেই বলা হয়ে থাকে যেটা হচ্ছে যে সমাজে সংঘবদ্ধভাবে মানুষ বাস করে, এবং দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে নির্দিষ্ট কিছু উদ্দেশ্য এবং প্রয়োজনে সমাজটা গড়ে উঠেছে। এখন আমরা দেখব আমাদের সমাজ জীবনে ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশের প্রভাব। আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের জীবনযাপনকে আধুনিক করতে, আরামদায়ক করতে, সব কিছু করতে। এই জন্য আমরা প্রকৃতিকে সব কিছু একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কিন্তু প্রকৃতিও কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আমাদের জীবনযাপন, আমাদের পেশা, কুটির শিল্প, পোশাক, বাসস্থান সব কিছুকেও কিন্তু এই আমাদের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশের একটা প্রভাব রয়েছে। যেমন উদাহরণ হিসেবে ধরো, বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন সভ্যতাগুলো রয়েছে, সবগুলোই কিন্তু নদীভিত্তিক, মানে নদী, যেমন সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা সবগুলো কিন্তু নদীর কাছে গড়ে উঠেছে। তার কারণ কি? তার কারণটা হচ্ছে নদীর কাছে চাষাবাসের সুবিধা ছিল, নদীর কাছে যাতায়াতের সুবিধা ছিল, পানির প্রাচুর্যতা ছিল, সব কিছুর জন্য তারা নদীর কাছে তাদের সভ্যতাগুলো গড়ে তুলেছে। এক্ষেত্রেও কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ নদীটা আমাদেরকে নিয়ন্ত্রণ করলো। তারপরে রয়েছে বিভিন্ন পেশা, বিভিন্ন জায়গায় রয়েছে যেখানে খনি শিল্প যেখানে রয়েছে সেখানে দেখা যায় খনি শ্রমিকরা, যেখানে শিল্প কারখানা রয়েছে সেখানে শিল্প শ্রমিকরা বসবাস করে, একসাথে তারা বসবাস করে থাকে। এভাবে আবার রয়েছে কুটির শিল্প। কুটির শিল্পের মধ্যে রয়েছে, তোমরা নিশ্চয়ই আমাদের জামদানি শিল্পের কথা জানো, আমাদের টাঙ্গাইলের মজার চমচমের কথা জানো, তারপরে আমাদের আরও কিছু জিনিস আছে যেমন মুক্তাগাছার মন্ডা, এটার সম্পর্কে জানো। তারপরে রাজশাহীর তুঁত যেটাকে বলা হয়ে থাকে, তুঁত পোকা থেকে যেই রাজশাহী সিল্কটা তৈরি হয় সেটার কথাও তোমরা জানো। যে এই জিনিসগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায়, বাংলাদেশে কিছু কিছু নির্দিষ্ট জায়গায় গড়ে উঠেছে, এবং ওই জায়গাতেই এই জিনিসগুলো আমাদের শ্রমিকরা বসবাস, ওই শিল্পের শ্রমিকরা বসবাস করে, কুটির শিল্পের শ্রমিকরা বসবাস করে, তাদের বসতি ওখানেই স্থাপন করেছে। এটাও কিন্তু আমাদের ভৌগোলিক ও প্রাকৃতিক একটা প্রভাব, কারণ ওই জায়গাতেই এসব শিল্প গড়ে ওঠার জন্য যে কাঁচামালগুলো লাগে, যাতায়াতের যে সুবিধাটা দরকার, যেসব জিনিস ওই জায়গাগুলোতে রয়েছে। এছাড়া তারপরে আরও কিছু প্রভাব রয়েছে। পোশাক, গ্রীষ্মকালীন অঞ্চলে যেখানে প্রচণ্ড গরম, ওরা দেখা যায় যে সাধারণত সুতি কাপড় পরিধান করে। আবার যেসব জায়গায় দেখা যায় শীত বেশি, তারা রেশমি কাপড়, পশমি কাপড় এগুলো তারা বেশি পরিধান করে। আবার দেখা যায় বাসস্থানে কিন্তু একই অবস্থা। যখন দেখা যায় যে ভূমিকম্প প্রবণ যেসব এলাকাগুলো, সেখানে তারা কাঠ দিয়ে বাড়িগুলো তৈরি করে থাকে। এইভাবে আমাদের আচার আচরণ, সংস্কৃতি, আমাদের জীবনযাপন সব কিছুই কিন্তু ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশের প্রভাব লক্ষ্য করা যায়। তোমরা ব্যাপারটা বুঝতে পারছো তো এবার, যে আমরা আমাদের জীবনটাকে আধুনিক করবার জন্য যতই পরিবেশকে নিয়ন্ত্রণ করি না কেন, পরিবেশ কিন্তু আমাদের ঠিকই নিয়ন্ত্রণ করছে, পরিবেশও। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমাজ বিকাশের বিভিন্ন স্তরগুলো। সমাজ বিকাশের যে আজকের যে সমাজটা, সেটা কিন্তু একদিনের ফসল নয়, এটা অনেকগুলো ধারাবাহিক স্তর রয়েছে। এই ধারাবাহিক স্তরগুলো একটির পর একটি হয়ে এসেছে। তো এই ধারাবাহিক স্তরগুলো সমাজবিজ্ঞানীরা এই ধারাবাহিক স্তরগুলোকে 6টি ভাগে ভাগ করেছে। এই ভাগগুলোকে তোমরা খেয়াল করে দেখো। প্রথমেই রয়েছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। তারপর দেখো, তোমরা যদি নামগুলো একটু মনে রাখতে পারো, দেখবে তোমাদের বৈশিষ্ট্যগুলো ঠিকই মনে থাকবে। তারপর রয়েছে, ভালো করে খেয়াল করো, পশুপালন ভিত্তিক উদ্যান ও কৃষিভিত্তিক সমাজ। তারপর রয়েছে পশুপালন সমাজ, তারপর রয়েছে কৃষিভিত্তিক সমাজ, তারপরে রয়েছে শিল্পভিত্তিক সমাজ, তারপর রয়েছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। উদ্যান, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজটা হচ্ছে আমাদের সমাজ বিকাশের একদম প্রথম স্তরে, প্রথম
একদম প্রথম স্তর এবং এটা সবচেয়ে আদিমতম রূপ। এবং এই স্তরে কোনো মানুষ স্থায়ীভাবে কোথাও বসবাস করতো না, তারা বনবাদের ঘুরে বেড়াতো, আজকে এখানে কালকে এখানে। সে সময় প্রচুর প্রাকৃতিক সম্পদ ছিল, কিন্তু সেই প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করার মতন ক্ষমতা বা আমাদের তখন ছিল না, মানুষের তখন ছিল না। তারা শিখেনি কীভাবে প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করা যেতে পারে। সেই সময় দেখা যেত যে ছেলেরা পশু শিকার করতো আর মেয়েরা ফলমূল সংগ্রহ করতো। ছেলেরা যেদিন পশু শিকার করে পশু পেত সেদিন তারা সেটাকে আহার হিসেবে ব্যবহার করতো, যেদিন পেত না সেদিন তাদের উপোস থাকতে হতো। এই পশু শিকার করবার জন্য তাদের সমাজে তখন বিভিন্ন ধরনের পাথরের হাতিয়ার ব্যবহার করত। এই পাথরের হাতিয়ারগুলো ব্যবহার করত বলে এই স্তরটাকে অর্থাৎ শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজটাকে আমরা আরেকটি নাম দিতে পারি, সেটা হচ্ছে প্রস্তর যুগের সমাজ বা প্রাগৈতিহাসিক সমাজ, এই নামেও আমরা বলতে পারি। এই সমাজে একটা মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে শক্তিশালী যে মানুষটা সবাই যে একসাথে বসবাস করত তাকে তারা দলপতি হিসেবে মানত। এবং যেই হাতিয়ারগুলো তারা ব্যবহার করত, এই হাতিয়ারগুলোর কিন্তু কিছু নাম ছিল। এই নামগুলো কি জানো? নামগুলো হচ্ছে হারপুন, হাড়ের সুই, আরও বিভিন্ন ধরনের নাম ছিল, খাঁচকাটা, বল্লম, এগুলো। এই সময় তারা গাছের লতা পাতাকে, পশুর চামড়াকে তাদের বিভিন্ন কাজে ব্যবহার করত। এসবে মানুষের মধ্যে কোনো শক্তিশালী কোনো সংগঠনও গড়ে উঠতে দেখা যায়নি। আমরা এই সমাজ ব্যবস্থার যে চিত্রগুলো আমরা দেখতে পাবো সেগুলো হচ্ছে, দেখো আমি একটু চিত্রের মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ওরা গুহায় বসবাস করতো, এগুলো হচ্ছে তাদের বিভিন্ন ধরনের অস্ত্র যা দিয়ে তারা শিকার করত। পরেরটা দেখো, পরের স্তরটা হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ। নাম থেকেই বুঝতে পারছো কিছুটা যে কি বলা হচ্ছে। নামে কিন্তু বলা হচ্ছে উদ্যান, অর্থাৎ বাড়ির পাশে যে উঠোনটা সেটাকে বলা হয়ে থাকে উদ্যান, ওখানে চাষবাস করা এটাকেই বলা হয়ে থাকে। আচ্ছা, আমাদের আগের সমাজ ব্যবস্থা আমরা দেখেছি আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ ছিল, কিন্তু আমাদের সেগুলো ব্যবহার করার মতন ক্ষমতা ছিল না। এই সমাজটাতে মানুষ খাদ্য সংগ্রহ করে মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়, অর্থাৎ মানুষ আস্তে আস্তে খাদ্য উৎপাদন করা শিখে। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? সমাজবিজ্ঞানীরা কিন্তু বলেন যে মেয়েরাই প্রথম এই খাদ্য উৎপাদন করাটা উদ্ভাবন করে। কিভাবে দেখো, মেয়েরা যখন বিভিন্ন ফলমূলগুলো, ছেলেরা তো শিকার করতে যেত, আর মেয়েরা যখন বিভিন্ন ফলমূল এগুলো নিয়ে আসতো তখন গম, বার্লি, তারপর আলু, কচুর মূল, কন্দ, এগুলো ওরা বাড়ির আশেপাশে বিভিন্ন সময় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো। তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে কারণ ওখান থেকে ছোট ছোট গাছ হতো, এই গাছটা প্রথমে মেয়েরা লক্ষ্য করে এবং মেয়েরা তখন বুঝতে পারে যে এই বীজগুলো থেকে বা এগুলো থেকে আরও বেশি ফসল উৎপাদন করা যেতে পারে। এই জিনিসটা মেয়েদের মাথায় প্রথম আসে এবং খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। তখন শুরু হয়ে থাকে এই পর্যায়ে তারা তাদের বাড়ির সামনের অংশটাকে, যাকে উদ্যান বলা হয়ে থাকে, সেখানে তারা চাষ করা শুরু করে। বিভিন্ন বুনো গম, বার্লি, মেচালু এগুলো ওরা ওখানে বুনে রাখা শুরু করে। এর জন্য এই স্তরটাকে বলা হয়ে থাকে উদ্যান কৃষিভিত্তিক সমাজ। এবং এই গাছগুলো যখন বড় হয় তখন তারা বিভিন্ন পশুর চোয়ালের হাড় থেকে, ওদের কাছে তো তেমন কোনো অস্ত্র বা মেশিন ছিল না, ওই চোয়ালের হাড় দিয়ে মাটি খুঁড়ে তারা যেমন বীজ ফেলত, আবার ওই বিভিন্ন পশুর হাড় দিয়ে বা পাথরের অস্ত্রগুলো দিয়ে তারা সেই ফসল কাটতো এবং আস্তে আস্তে তারা এই ফসল উৎপাদন করা শিখলো। কিন্তু এখানে কিন্তু এই অবস্থায়, এই স্তরে তারা ফসল উৎপাদন করেছিল তাদের ঠিক যতটুকু শুধু দরকার ততটুকুই তারা উৎপাদন করতো, এর বেশি তারা উৎপাদন করতো না। মানে তাদের জীবন চলার মতন যতটুকু খাদ্য তাদের দরকার ঠিক ততটুকু খাদ্য তারা উৎপাদন করত। তারপরের বৈশিষ্ট্য দেখো, পশুপালন সমাজ। সমাজ বিকাশ ধারার পশুপালন সমাজে মানে পশুপালন শুরু হলে সমাজটা আমাদের আরও এগিয়ে যায়। সমাজের মানুষ যখন খাদ্য সংগ্রহের পাশাপাশি পশু পালন করে জীবিকা নির্বাহ করত, তখন তো মানুষ সর্বপ্রথম কুকুরকে পোষ মানায়। কারণ কি জানো, তখন যে পুরুষরা শিকার করতে বের হতো তখন তারা এই কুকুরকে ছিল খুব
খুবই প্রভুভক্ত এবং তার এই কুকুরগুলো শিকার করতে তাদেরকে সাহায্য করত। এরপরে তারা আস্তে আস্তে বুঝতে পারলো যে অনেক জায়গায় অনেক সময় দেখা যেত পশু জংশিকা, তো অনেকগুলো পশু একসাথে ধরা পড়তো। তা গরু, ছাগল, মহিষ এগুলো একসাথে, পাখি ধরা পড়তো, তো ওগুলোকে তারা বাড়িতে নিয়ে আসতো। বাড়িতে নিয়ে আসার পরে বাড়ির পাশে রেখে দেওয়ার পরে দেখা যেত যে বছর বছর এগুলো বাচ্চা দিচ্ছে, দুধ দিচ্ছে, এদের চামড়া বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তখন তাদের মাথায় আসলো যে এই পশুগুলো আমাদের জীবন্ত এক ধরনের খাদ্য ভাণ্ডার। ঠিক আছে, খাদ্য ভাণ্ডার কেন? যখন কোনো কারণে তারা শিকার করতে যাচ্ছে, শিকার পেল না, তখন তারা ওই বাড়ির ওই পশুগুলোকেই তারা তাদের খাবার হিসেবে ব্যবহার করতে পারত। এরকম করে বেশ কিছুদিন যাবার পরে তাদের এই পশুগুলোই তাদের এক ধরনের সম্পদে পরিণত হলো এবং এই তার যত বেশি পশু থাকতো সে তত বেশি সম্পদশালী হয়ে উঠতে লাগলো। তখন কিন্তু টাকা পয়সা বা মুদ্রার এগুলোর কোনো প্রচলন ছিল না, কেমন? কিন্তু বিনিময় প্রথা শুরু হয়েছিল এই পশুপালনের মাধ্যমে। যেমন আমার কাছে অনেক খাবার আছে, আরেকজনের কাছে খাবার নেই, ওর কাছে পশু লাগবে আর আমার লাগবে কিছু খাদ্যশস্য। তখন সে পশুর বিনিময়ে ও খাদ্যশস্যটা নিয়ে আসতো, অর্থাৎ বিনিময়ে প্রথাটার উদ্ভব হয়। এবং পশুপালনের সাথে আমাদের তখন দেখা যায় যে আদিম সমাজের মানুষে আগে যেমন যাযাবর জীবনযাপন করতো, ঠিক তেমনই তারা যাযাবর জীবনযাপনই করছে। তারা তখনও কোনো স্থায়ী জায়গায় বসবাস করেনি, কিন্তু যেখানেই তারা যেত সাথে তাদের পশু পাখি এগুলো তারা নিয়ে যেত। তারপরটা দেখো, কৃষিভিত্তিক সমাজ, খুবই গুরুত্বপূর্ণ একটি সমাজ ব্যবস্থা। মেয়েরা কৃষিকাজ উদ্ভাবন করেছিল ঠিকই, কেমন? কিন্তু লাঙ্গল আবিষ্কারের করেছিল ছেলেরা। যখন পশুকে তারা বিভিন্ন কাজে ব্যবহার করত চাষবাসের জন্য, এই কৃষিভিত্তিক সমাজে এসে দেখা যায় তারা আগে তো অল্প জায়গায় তারা চাষাবাদ করতো, তাদের যতটুকু দরকার ঠিক ততটুকু তারা উৎপাদন করত। এই স্তরে এসে দেখা যায় তারা লাঙ্গল আবিষ্কার করে, এক ধরনের লাঙ্গল ছিল, সেটা কাঁধে নিয়ে পেছনে একজন থাকতো আর সামনে আরেকজন, একজন সামনে এগিয়ে যেত, পেছন আরেকজন ঠেলে নিয়ে যেত। এভাবে জমি চাষ করা শুরু করে। এভাবে জমি চাষ করে লাঙ্গল আবিষ্কার করে জমি চাষ করা শুরু করবার ফলে দেখা যেত ফসল কিন্তু বেশি হচ্ছে, বড় বড় জায়গায় আরও বিস্তৃতভাবে। আগে যেমন বাড়ির উঠানে ছিল, এখন তারা যেখানে বসবাস করে তার পাশেই যে খালি জায়গাগুলো ছিল ওগুলোতেও তারা এভাবে আস্তে আস্তে চাষ করা শুরু করে। লাঙ্গল আবিষ্কারের কিছুক্ষণ পরে যখন মানুষ নিজেই এইটাকে লাঙ্গলকে ব্যবহার করত, তারপর তারা শিখে কীভাবে পশুকে এই লাঙ্গলের সাথে বেঁধে ব্যবহার করা যায়। সেই সাথে তারা এটাও দেখে যে নদী তীরবর্তী যে অঞ্চলগুলো, যেখানে দেখা যায় বন্যার পরে এক ধরনের পলি মাটি স্তর জমে এবং ওখানে যদি চাষাবাস করা হয় তাহলে সেই জায়গাতে প্রচুর ফসল উৎপাদন হয়। একটা হচ্ছে লাঙ্গলের মাধ্যমে পশু ব্যবহার করে তারা উৎপাদন বাড়াচ্ছে, আবার হচ্ছে এইটা তাদের মাথায় এই বুদ্ধিটাও এসে পড়লো যে কিভাবে কোন জায়গাতে উৎপাদন করলে ফসল ফলালে সে জায়গায় ফসলটা বেশি হয়। এর ফলে উৎপাদনের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং যেসব জায়গাতে এই ফসল উৎপাদনটা বেশি হতো ওই জায়গাতেই তারা একসাথে বসবাস করা শুরু করে। আগে যেমন যে পশুপালন ভিত্তিক সমাজে বলো, উদ্যান কৃষিভিত্তিক সমাজে বলো, ওরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকতো না, এখান থেকে ওইখানে চলে যেত। কিন্তু কৃষিভিত্তিক সমাজে এসে তারা একটি নির্দিষ্ট জায়গায় এসে বসবাস করা শুরু করে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নদীর অববাহিকায় তারা তাদের এই বাসস্থানগুলো গড়ে তোলে, যাতে করে তাদের চাষাবাদের সুবিধা হয়, তাদের বাসস্থান যে পরিমাণ পানির দরকার বসবাসের জন্য সেই পানিটা তারা সহজে পায়। এভাবে আস্তে আস্তে এশিয়ার বিভিন্ন জায়গায় কৃষিকাজটা ছড়িয়ে পড়ে এবং এর সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা, কারণ পশুর দিয়ে তারা যানবাহন পণ্য আনা নেওয়ার কাজে, শস্যগুলো আনা নেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করতে পারছে, পশুগুলো দিয়ে তারা জমিও চাষ করতে পারছে, যার কারণে এই পশুপালনের প্রয়োজনীয়তাগুলো তাদের বেড়ে যায়। কৃষিকাজের মধ্য দিয়ে এরপর দেখা যায় একটা সমাজ ও সমাজের এক ধরনের উন্নতি এসে যায়, কারণ তারা বেশি আগে তো দেখা যেত তাদের যতটুকু দরকার ঠিক ততটুকুই তারা শুধু উৎপাদন করতো। এক্ষেত্রে এসে দেখা যাচ্ছে
এর বাইরেও তারা উৎপাদন করছে, মানে উদ্বৃত্ত ফসল তারা উৎপাদন করছে। এই উদ্বৃত্ত ফসল উৎপাদন করবার মানে অতিরিক্ত যতটুকু দরকার তার চেয়েও বেশি উৎপাদন করছে। এই উদ্বৃত্ত ফসল উৎপাদন করার ফলে দেখা যাচ্ছে তারা ওই কৃষিকাজ ছাড়াও আরও কিছু কাজের মধ্যে নিজেদের যুক্ত করে নিচ্ছে, যেমন ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত করে নিচ্ছে। তারা জিনিসপত্র পশুর দিয়ে জিনিসপত্র আনা নেওয়া করে একটি নির্দিষ্ট জায়গায় হাট বাজার হচ্ছে, পণ্য আদান প্রদান করতে পারছে। এই জিনিসগুলোর সাথে সাথে আস্তে আস্তে সভ্যতার বিকাশ ঘটতে থাকে। আর এর জন্য কিন্তু বলা হয়ে যাচ্ছে সভ্যতা হচ্ছে কৃষির অবদান, অর্থাৎ কৃষির মাধ্যমেই আমাদের সভ্যতাটা আস্তে আস্তে উন্নতির দিকে গিয়েছে। কৃষির মাধ্যমেই ফসল উদ্বৃত্ত হলো, সেই উদ্বৃত্ত ফসলগুলোই আমরা আদান প্রদান করলাম। পশুপালনের মাধ্যমে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্যগুলো আনা নেওয়া করার সুবিধা হলো, যখন আমাদের আদান প্রদানের সুবিধা হলো, ব্যবসা বাণিজ্যেরও সৃষ্টি হলো এবং মানব সভ্যতার ফসল সভ্যতার সূচনা, মানে উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। তোমরা নিশ্চয় বুঝতে পারছো তাহলে কৃষিভিত্তিক সমাজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি, আমাদের সমাজ বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি স্তর। এরপরে রয়েছে শিল্পভিত্তিক সমাজ। ইউরোপে মধ্যযুগের শেষের দিকে, মানে যখন দেখা যায় মানুষ আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের দিকে যাচ্ছে, কিন্তু এই শিল্পভিত্তিক সমাজে এসে মানুষ এই কৃষির চেয়ে আস্তে আস্তে মানুষ বিজ্ঞানের জ্ঞান ধারণা এগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠছে। তখন তারা নতুন নতুন জায়গা আবিষ্কার, নতুন নতুন জিনিস আবিষ্কার, এগুলোর প্রতি তাদের আগ্রহ বেড়ে যায়। এবং এর জন্য এই যুগটাকে অনেক সময় বলা হয়ে থাকে যে ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। এটি ইউরোপের নবজাগৃতি বা রেনেসাঁ বলে অভিহিত করা হয় এই যুগটাকে, আমাদের শিল্পভিত্তিক সমাজের এই যুগটাকে। এই সময় ইউরোপের মানুষরা বিভিন্ন জায়গায় আরও নতুন নতুন জায়গা, আরও নতুন নতুন আবিষ্কারে মেতে ওঠে। এই যে 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন এবং আমেরিকা আবিষ্কার করবার পরে ওখানে মানুষ আবার তাদের জনবসতি স্থাপন করে। এরপরে আমাদের সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ আবিষ্কার নিউটনের, সেটা আবিষ্কার করা হয় 1685 সালে। এই মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারের ফলে আমাদের 18 শতকের দিকে দেখা যায় ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কার হয়। এই বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কারের ফলে কিন্তু কলকারখানা বিভিন্ন যন্ত্রগুলো, সুতা কাটার যন্ত্র, স্পিনিং মেশিন, এগুলো আস্তে আস্তে আবিষ্কার হতে থাকে। তারপরে আবিষ্কার হয় বিদ্যুৎ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই বিদ্যুৎ উৎপাদনের ফলে স্টিম টার্ম যেটাকে বলা হয়ে থাকে, সেটার মাধ্যমে বিদ্যুৎটা উৎপাদন করা হয় এবং বিদ্যুৎ আবিষ্কারের পরে আমরা বিদ্যুৎটা উৎপাদন করা শুরু করে বিভিন্নভাবে। বিদ্যুৎ এই শিল্পভিত্তিক সমাজে বিদ্যুৎটা উৎপাদনের শুরু করার পরে দেখা যায় যে আমাদের জীবনযাত্রা আরও বেশি উন্নত হয়ে যায়। তখন জাহাজ, রেল ব্যবসা বাণিজ্য, যোগাযোগের জাহাজ, তারপরে রেল যোগাযোগ ব্যবস্থা, এগুলোর ব্যাপক উন্নতি হয় এবং এর মাধ্যমে উৎপাদনও অনেক বেড়ে যায়। কলকারখানায় বিভিন্ন মেশিনের সাহায্যে উৎপাদনও বেড়ে যায় এবং পণ্য আনা নেওয়া খুব সহজ হয়ে যায় এবং এর সাথে আমাদের এক ধরনের শিল্প বিপ্লবের সৃষ্টি হয়। এই শিল্প বিপ্লবের ব্যাপারটা আরেকটু যেটা আছে সেটা হচ্ছে বিশ্বব্যাপী যে এক ধরনের, ওই যে বললাম বিদ্যুৎ আবিষ্কার হলো, তারপরে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হলো, এই বাষ্পীয় ইঞ্জিন বিভিন্ন কলকারখানায় বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হলো। এর সবগুলির মধ্যে যে শিল্প বিপ্লবটা হয়েছিল এটি প্রথম 20 শতকে শুরু হয়। প্রথমে শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল ইউরোপে, কেমন, আর এটার মানে শিল্প বিপ্লবটা করার জন্য যেই রাস্তাটা, সেটা পথিকৃতি বলা হয়, এটা করেছিল ইংল্যান্ড, এটা হয়েছিল ইংল্যান্ডে, কেমন বুঝতে পারছো তোমরা। এরপরে 18 ও 19 শতকের দিকে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, যেগুলো আমরা তো এর আগেই দেখা যায় শিল্পতে দেখলাম যে প্রথম যেটা দরকার ছিল মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করা হলো, তারপরে আবিষ্কার করা হলো বিদ্যুৎ, তারপরে রেল, তারপরে জাহাজ, বিভিন্ন যন্ত্রপাতি, এগুলো আবিষ্কার করা হলো। তারপরে শিল্পভিত্তিক সমাজে পরের স্তরে এসে দেখা যায় 18-19 শতকের দিকে বিভিন্ন প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করা শুরু করা হলো এবং 19 শতকে এসে রেল যোগাযোগ চালু হয়।
ক্রমবর্ধমানভাবে তখন রেলটা যখন রেল তো আগে আবিষ্কার হচ্ছে, কিন্তু চালু হয়নি, কিন্তু রেলটা আবিষ্কার করার পরে দেখা গেছে যে আমাদের যে পরিমাণ কাঁচামাল কোনো জিনিস উৎপাদন করবার জন্য যে পরিমাণ কাঁচামালের দরকার হতো, সেই পরিমাণ কাঁচামালটা আমরা তখন খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারছি, যার কারণে উৎপাদনের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেল। এই স্তরের একদম শেষের দিকে 20 শতকের শুরু হয় বিমান, সিনেমা, টেলিভিশনের ব্যবহার। এই শিল্পভিত্তিক সমাজের একদম শেষের দিকে এসে 20 শতকের প্রথম দিকে এবং শিল্পভিত্তিক সমাজের শেষের দিকে তখন বিমান, সিনেমা এবং টেলিভিশন এগুলোর ব্যবহার শুরু হয়। এই শিল্পভিত্তিক সমাজের পরবর্তী যে সমাজটা সেটা হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। বুঝতে পারছো তোমরা? এই পরবর্তী সমাজটা সকল উৎস, আমরা এতদিন যন্ত্রের উপর, আমরা শিল্পভিত্তিক সমাজে অনেকটা যন্ত্র নির্ভর হয়ে হয়েছি। মানুষকে ব্যবহার না করে মানুষের পরিবর্তে আমরা যন্ত্র এবং বিভিন্ন মেশিনগুলো ব্যবহার করা শুরু করেছি। এই শিল্প বিপ্লব পরবর্তী সমাজে এসে দেখা যায় যে মানুষ ও পশুর স্থান দখল করে নেয় বিভিন্ন ধরনের যন্ত্র। এবং শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান এবং তথ্য। শিল্পর পরিবর্তে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। এই সময় দেখা যায় সম্পদের মালিকও শুধুমাত্র মালিকদের মধ্যে শুধুমাত্র ওই ব্যবসায়ী বা কৃষি এই ধরনের নেই, তাদের মধ্যে বিভিন্ন ধরনের পেশা উদ্ভব হয়। আগে যেমন ওই যে ব্যবসায়ী, শিল্পপতি এই ধরনের পেশা ছিল, এখন দেখা যায় বিভিন্ন চাকরিজীবী, বিজ্ঞানী, প্রকৌশলী এই ধরনের পেশারও আস্তে আস্তে যুক্ত হতে থাকে। এবং আস্তে আস্তে দেখা যায় বিনোদন খাতটাও খুবই গুরুত্বপূর্ণ হয়েছে মানুষের মধ্যে। এবং বর্তমানে যেটা আমরা দেখছি, শিল্প বিপ্লব এই পরবর্তী সমাজটাই আমরা দেখছি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফেসবুক এবং ইন্টারনেট, যার মাধ্যমে আমরা পৃথিবীতে আর কোনো মানুষ কোনো দূরে নাই, পুরোটাকে একটা বৈশ্বিক গ্রাম বলে অভিহিত করতে পারি। মানে একটা গ্রাম যেখানে সবাই এত কাছে, খুব অল্প সময়ের মধ্যেই আমরা যে কোনো সংবাদ পাচ্ছি, আমরা যোগাযোগ করতে পারছি, এখান থেকে হাজার হাজার মাইল দূরে যার কেউ বসবাস করে তার সাথে আমরা কথা বলতে পারছি। যার মধ্যে দেখা যায় পুরো পৃথিবীটাই একটি গ্রামে পরিণত হয়ে গেছে। এই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে বিশ্বায়ন। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতগুলো আমরা বিভিন্ন স্তরগুলো আস্তে আস্তে পার হয়ে এসেছি। তবে এক্ষেত্রে একটি জিনিস তোমরা মনে রাখবে, এই যে 6টি স্তর, এই 6টি স্তর কিন্তু প্রত্যেকটা স্তরের সাথে আরেকটা স্তর সম্পর্কযুক্ত। কীভাবে দেখো, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে মানুষ কিন্তু শিকার ও খাদ্য সংগ্রহ করত। উদ্যান ভিত্তিক সমাজে কিন্তু ঠিকই মানুষ শিকার করেছে, ওই বৈশিষ্ট্যটা তাদের মধ্যে রয়েছে, এবং খাদ্য সংগ্রহ করেছে। ওই খাদ্য সংগ্রহতে বীজটা, ওই বুদ্ধিটা থেকেই তারা বীজগুলো বোনা শিখেছে এবং তা থেকে আস্তে আস্তে কৃষি উৎপাদন করা শিখেছে। পরেরটাতে দেখা গেছে তারা পশু শিকার করে এনে তারা লালন পালন করেছে এবং সেই পশুপালনের সমাজে সেই পশুটাকেও তারা সম্পদ হিসেবে ব্যবহার করা শিখেছে। তারপরের স্তরে দেখা যায় পশুটাকে তারা কৃষিকাজে ব্যবহার করেছে, কীভাবে ব্যবহার করা যায় সেটাও শিখেছে। তারপরের স্তরে এসে দেখা গিয়েছে যে মানুষ বিভিন্ন শুধুমাত্র কৃষিকাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা তাদের জ্ঞান ও বুদ্ধিকে বিকাশ করতে চেষ্টা করেছে। এবং সর্বশেষ আমরা বর্তমান যুগে সেটাতে আমরা তথ্য প্রযুক্তি যুগে বসবাস করছি এবং পুরো বিশ্বটাকেই আমরা একটি বৈশ্বিক গ্রামে পরিণত করে ফেলেছি। কি তোমরা কি এবার বুঝতে পারছো যে সমাজের বিকাশের বিভিন্ন স্তরগুলো? ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে কিছুটার জন্য কয়েকটা ছবি দেখাতে পারি, যেটা দেখে তোমরা কিছুটা বুঝতে পারবে যে আসলে এই জিনিসগুলো কি। দেখো, মানুষ বিভিন্ন চাষবাস করছে, পশুকে ব্যবহার করছে, এবং আধুনিক যুগে আমরা বর্তমান যে যুগটা ব্যবহার আছি, দেখো বিমান, ট্রাক্টর, রেল, এবং আমাদের একদম আধুনিক যুগ, তথ্য প্রযুক্তির যুগ। দেখো, কম্পিউটার, স্যাটেলাইট, প্রিন্টার, মুহূর্তে যেটা হাজার হাজার কপি করে দিতে পারছে এই যন্ত্রগুলো। এবার আমরা এই যে স্তরগুলো
আমাদের বাংলাদেশের সমাজে কীভাবে বিস্তার লাভ করেছে, ধারাবাহিকতা বজায় রেখেছে, সেই জিনিসটা দেখব। অর্থাৎ বাংলাদেশের সমাজের প্রকৃতিটা নিয়ে এবার আমরা একটু আলোচনা করব। বাংলাদেশে কিন্তু বর্তমান যে সমাজ ব্যবস্থাটা, এটা কিন্তু একদিনে না, এটা ওই প্রাচীনকাল থেকে কৃষি সমাজ থেকে আস্তে আস্তে বর্তমানে আধুনিক রূপ নিয়েছে। সে কুমিল্লার লালমাই, নরসিংদীর ওয়ারি বটেশ্বর, চট্টগ্রামের সিলেট অঞ্চলে বাঙালি প্রাচীন বসতির কিছু নিদর্শন পাওয়া গেছে, এবং সেই অনুযায়ী দেখা গিয়েছে, এই নিদর্শন থেকে আমরা কিছু ধারণা নিতে পেরেছি যে তখনও কিন্তু কৃষি আমাদের প্রধান পেশা ছিল, এবং কৃষিতে যে অতিরিক্ত ফসল উৎপাদন হতো, এবং এই যে অতিরিক্ত ফসলটা উৎপাদন হতো, এই ফসল থেকে নতুন অন্যান্য পেশা, যেমন আরও কিছু পেশা যেমন কারিগর, ব্যবসায়ী, শ্রমিক, এগুলোর সৃষ্টি হয় এই ফসল থেকে। এবং কৃষিকাজের পাশাপাশি তখনও কিন্তু মানুষ পশুপালন করেছে, পশু শিকার এগুলোও করেছে। বাংলাদেশের যেই এই যে আস্তে আস্তে যে উঠে এসেছে এই প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত, এটা কিন্তু আমরা একটা জিনিস বলতে পারবো না যে আগে যে জিনিসগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে এসেছি। প্রথম স্তর থেকেই আমাদের কিছু কিছু ভালো জিনিসগুলো নিয়ে আমরা আজকে এই অবস্থাতে এসেছি। এখানে আরেকটা জিনিস সবচেয়ে মনে রাখতে হবে যে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাওয়া মানেই কিন্তু আগের স্তরটা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া না, কেমন, বরং আগের স্তরের ভালো জিনিসগুলো নিয়েই আমরা পরবর্তী স্তরটা শুরু করি। বাংলাদেশের ক্ষেত্রে সেই জিনিসটা হয়েছে। বর্তমানে দেখা গিয়েছে কৃষি তো আমাদের প্রধান পেশা হিসেবে আছেই, এর পরে শিল্পভিত্তিক সমাজ এবং শিল্পভিত্তিক উত্তর সমাজেও আমরা অবস্থান করছি। স্বাধীনতার আগে যদিও শিল্প কারখানা আমাদের খুব অবহেলিত ছিল, কিন্তু স্বাধীনতার পরবর্তীতে আমাদের কৃষি উৎপাদন যেমন বেড়েছে, ঠিক সেই সাথে শিল্প কারখানাগুলো উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এত কিছুর পরেও বর্তমান যে শিল্প বিপ্লব পরবর্তী যুগটা আমরা বলছি, বর্তমানে ঠিক আছে, প্রযুক্তির ব্যাপক উৎকর্ষে বাংলাদেশ কিন্তু যোগ দিয়েছে, এবং এই একটা ডিজিটাল বিপ্লব বাংলাদেশেও ঘটে গিয়েছে। এখানে দেখা গেছে যে বিভিন্ন প্রশাসনিক কাজে, শিক্ষাক্ষেত্রে, সংস্কৃতি, বিনোদন, দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রেই ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং, স্যাটেলাইট সব কিছুর একটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। আমরা এখানে যে আজ হাজার হাজার মাইল দূরে রয়েছে তার সাথে মুহূর্তে যোগাযোগ করতে পারছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রটাকে আরও বেশি আনন্দময় করে তুলতে পারছি শিক্ষার্থীদের কাছে। যেমন এই যে আজকে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি, এই করোনার মধ্যে সব কিছু বন্ধ থাকা সত্ত্বেও এই কম্পিউটারের সাহায্যে কিন্তু আমি তোমাদেরকে আমার পড়াগুলো বুঝিয়ে দিচ্ছি। এটাও কিন্তু একটা বিপ্লব, তাই না, ডিজিটাল বিপ্লব। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা বেশ কিছু জিনিস শিখলাম, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো বাংলাদেশেও কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে এসেছে, একেবারে আসেনি। প্রথম থেকে এই ষষ্ঠ স্তর পর্যন্ত প্রত্যেকটা স্তরে কিছু ভালো ছিল, সেগুলো নিয়েই পরের স্তরে বাংলাদেশ পদার্পণ করেছে, এবং তার সাথে সাথে বর্তমানে শিল্প বিপ্লব পরবর্তী যুগে এবং ডিজিটাল বিপ্লবের যুগে আমরা এখন আছি। আজকে সম্পূর্ণ পড়াটা আমার মনে হয় তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো আমরা কি পড়াচ্ছি এবং কি পড়িয়েছি। তাহলে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি তো একটু তোমরা কি বুঝতে পেরেছো। বলো তো, সমাজ কাকে বলে? ঠিকই বলেছ, যখন আমরা একসাথে সংঘবদ্ধ বাস করি, যার পেছনে কোনো উদ্দেশ্য এবং প্রয়োজন কাজ করে, তাই তো, তাকে সমাজ বলে। ঠিক। পোড়াবাড়ি চমচমের কথা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে পোড়াবাড়ি চমচম, ঠিকই মনে আছে? পোড়াবাড়িটা কিসের জন্য বিখ্যাত তাহলে? পোড়াবাড়ি চমচম। কোন সমাজকে প্রস্তর যুগের সমাজ বলা হয়? একদম প্রথম সমাজটার নাম কি ছিল বলো তো? শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। কেন বলা হতো প্রস্তর যুগ? কারণ সেই সময় পাথরের তৈরি অস্ত্র ব্যবহার করা হতো, শুধুমাত্র পাথরের জিনিসে অস্ত্র ব্যবহার করতে, অন্য কিছু ব্যবহার করা হতো না।
মধ্যাকর্ষণ শক্তি কবে আবিষ্কার হয়? কে আবিষ্কার করেন জানেন তো? নিউটন। কবে আবিষ্কার করা হয়? 1685 সালে। কৃষিকাজে উদ্ভাবন করেন কারা? অবশ্যই মেয়েরা। কিন্তু ছেলেরা আবার লাঙ্গল আবিষ্কার করবার মাধ্যমে উৎপাদনটাকে বাড়াতে সাহায্য করে। তাহলে আসো এবার আমরা কিছু বাড়ির কাজটা নিয়ে নেই, ঝটপট নিয়ে নাও। বাংলাদেশের সমাজ জানো মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফল বিশ্লেষণ করো। অর্থাৎ সেই ওয়ারি বটেশ্বর আমলে আমাদের যেই সমাজের বিকাশের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটি পর্যন্ত বর্তমানে ডিজিটাল বিপ্লব পর্যন্ত যে ধারাগুলো, সে ধারাগুলো আমরা যে আস্তে আস্তে পার হয়ে এসেছি সেটাই এখানে বোঝাতে হবে, যে কিভাবে আমরা আস্তে আস্তে এই ধারাগুলো কোন ধারা থেকে কোন ধারাতে এসেছি। প্রথমে কৃষি ছিল, তারপর শিল্প বিপ্লব হয়েছে, শিল্প বিপ্লব থেকে এখন ডিজিটাল বিপ্লব, এইভাবে সে 6টি ধারা আমরা পার হয়ে এসেছি, সেটাই এখানে আমাদের বিশ্লেষণ করে দেখাতে বলা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আগামী পাঠে স্বাগতম রইল। আমি আশা করব তোমরা বাসায় থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।